রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের শত্রুদের ভুল হিসাব কিভাবে তাদের জন্য নরকের দরজা খুলে দিতে পারে, এই প্রশ্নটি আজ আর কেবল একটি স্লোগান বা রাজনৈতিক সতর্কবার্তা নয়, বরং সাম্প্রতিক ইতিহাস, সামরিক বাস্তবতা, আঞ্চলিক ভূরাজনীতি ও সামাজিক মনস্তত্ত্বের আলোকে এক গভীর বিশ্লেষণের দাবি রাখে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে পথে হাঁটছেন, সেখানে যুক্তিবোধের চেয়ে অহংকার, কূটনীতির চেয়ে বল প্রয়োগ এবং বাস্তব মূল্যায়নের চেয়ে বিভ্রমে বেশি প্রভাব ফেলছে। ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন, জেনারেল হত্যাকাণ্ড, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ অস্থিরতাকে কাজে লাগানোর চেষ্টা, এই সব কিছু মিলিয়ে যে চিত্রটি তৈরি হচ্ছে তা স্পষ্টভাবে দেখায় যে শত্রুপক্ষ ইরানকে বোঝার ক্ষেত্রে বারবার মারাত্মক ভুল করছে, আর সেই ভুলই শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক পূর্ণমাত্রার যুদ্ধের সূচনা হয়েছিল এক চরম দুঃসাহসিক সিদ্ধান্তের মাধ্যমে। দেশটির শীর্ষ সামরিক জেনারেলদের টার্গেট করে হত্যাকাণ্ড। এই কৌশলটি নতুন নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহুদিন ধরেই মনে করে এসেছে যে নেতৃত্বকে শিরোচ্ছেদ করা গেলে রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়বে। কিন্তু এই ধারণাটি ইরানের মতো একটি বিপ্লবী রাষ্ট্রের ক্ষেত্রে যে কতটা ভ্রান্ত তা আবারও প্রমাণিত হয়েছে। প্রথম রাতেই ইরান যে পাল্টা আঘাত এনেছিল তা কেবল প্রতিশোধ নয়, বরং একটি কৌশলগত বার্তা। ইরান ভয় পায়নি, নেতৃত্ব ভাঙেনি, বরং আরও সংহত হয়েছে। পরবর্তী কয়েকদিনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার যে নির্ভুলতা ও কার্যকারিতা দেখা গেছে, তা শুধু ইসরায়েলকে নয়, গোটা বিশ্বকেই নতুন করে ভাবতে বাধ্য করেছে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে। পঞ্চম দিনের মধ্যেই যুদ্ধের গতিপথ বদলে যায়। যে ইসরায়েল নিজেকে মধ্যপ্রাচ্যের অজেয় সামরিক শক্তি হিসেবে তুলে ধরতে ভালোবাসে, সেই ইসরায়েলই তখন প্রতিরক্ষামূলক অবস্থানে চলে যেতে বাধ্য হয়। ওয়েইজম্যান ইনস্টিটিউট, মোসাদ ও আমান সদর দপ্তর, হাইফা তেল শোধনাগার, একাধিক বিমান ঘাঁটি, এসব লক্ষ্যবস্তুতে সফল হামলা কেবল প্রতীকী নয়, বাস্তব অর্থে ইসরায়েলের নিরাপত্তা কাঠামোকে কাঁপিয়ে দিয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই স্থাপনাগুলো জনবসতির মধ্যে অবস্থিত ছিল। ফলে ক্ষেপণাস্ত্রের আঘাতে আশেপাশের অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়। হিব্রু গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী অন্তত 65,000 ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেগুলোর অধিকাংশ এখনও মেরামত হয়নি। এই পরিসংখ্যান শুধু ধ্বংসের মাত্রা নয়, বরং ইসরায়েলি সমাজের উপর যুদ্ধের দীর্ঘমেয়াদী মানসিক ও অর্থনৈতিক প্রভাবের কথাও বলে। 12 দিনের মাথায় যুদ্ধবিরতি আসে, এবং সেটিও ইসরায়েলের অনুরোধে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। এই বাস্তবতা একাই ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের কৌশলগত ব্যর্থতার সাক্ষ্য বহন করে। যুদ্ধের পরদিন ইরানের ভেতরে যে আত্মসমালোচনামূলক ভাবনা শুরু হয়, তা খুবই স্বাভাবিক। প্রায় 1000 মানুষ নিহত, শীর্ষস্থানীয় জেনারেলদের হারানো, গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় আঘাত, এসব ক্ষতি অস্বীকার করার উপায় নেই। কিন্তু প্রশ্ন হলো, বিনিময়ে কি পাওয়া গেছে? ইরান দেখিয়েছে যে সে একা নয়, দুর্বল নয়, এবং চাপে পড়লে আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। একই সঙ্গে বিশ্ব দেখেছে যে যুক্তরাষ্ট্র কূটনীতির কথা বললেও বাস্তবে সে এখনও শক্তির ভাষাতেই কথা বলে, আর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার নামে গোটা অঞ্চলকে আগুনে ঢেলে দিতে দ্বিধা করে না। যুদ্ধের পর বিশ্লেষণ করতে গিয়ে স্পষ্ট হয়ে ওঠে কেন ট্রাম্প এমন একটি সিদ্ধান্ত নিলেন, বিশেষ করে যখন পারমাণবিক আলোচনা চলছিল। এখানে আসে ভুল হিসেবের মূল জায়গা। ট্রাম্প ও নেতানিয়াহু দুজনেই মনে করেছিলেন শীর্ষ নেতৃত্বকে ভয় দেখালে বা হত্যা করলে ইরানের রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়বে, নেতৃত্ব পালাবে আর জনগণ বিদ্রোহ করবে। এই ধারণার পেছনে ছিল পশ্চিমা গোয়েন্দা মহলের তৈরি করা এক ধরনের কল্পিত ইরান, যেখানে জনগণ নাকি সামান্য উস্কানিতেই সরকার উৎখাত করতে প্রস্তুত, আর সেনাবাহিনী নাকি কাগুজে বাঘ। বাস্তবতা যে সম্পূর্ণ ভিন্ন তা তারা বুঝতে ব্যর্থ হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্রের মান ও সক্ষমতা নিয়েও
ভয়াবহ অবমূল্যায়ন করা হয়েছিল। বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যেও ইরান যে নিজস্ব প্রযুক্তি গড়ে তুলেছে তা পশ্চিমা বিশ্লেষকরা হয় অবহেলা করেছেন, নয়তো ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে গেছেন। সবচেয়ে বড় ভুলটি ছিল ইরানি জনগণের মনস্তত্ত্ব না বোঝা। নেতানিয়াহু যুদ্ধের শুরুতে ভিডিও বার্তায় ইরানিদের মুক্তি ও সমৃদ্ধির স্বপ্ন দেখিয়েছিলেন যদি তারা ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাত করে। এই বক্তব্য ইরানের ভেতরে কোনো সমর্থন তো পায়নি, বরং উল্টোভাবে জাতীয়তাবাদী অনুভূতিকে আরও শক্তিশালী করেছে। ইতিহাস বলে বাইরের আক্রমণ প্রায়শই অভ্যন্তরীণ বিভক্তিকে চাপা দিয়ে জাতীয় ঐক্য তৈরি করে, আর ইরানের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। প্রায় 7 মাস পর আজ যে চিত্র দেখা যাচ্ছে তা আরও উদ্বেগজনক। ট্রাম্প এখনও বুঝতে পারছেন না যে তিনি ভুল তথ্য এবং বিভ্রান্তিকর পরামর্শের শিকার হয়েছেন, বরং তিনি আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিচ্ছেন, যা আগের চেয়ে আরও বিপজ্জনক হতে পারে। তিনি সম্প্রতি 2বার হুমকি দিয়েছেন যে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র হামলা চালাবে। কিন্তু এই তথাকথিত শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বাস্তব পরিচয় ভিন্ন। তারা মূলত সশস্ত্র ছোট ছোট গোষ্ঠী, যারা সীমান্তবর্তী অঞ্চলে অস্ত্র পাচারের সুবিধা নিয়ে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাচ্ছে, থানা ও সামরিক স্থাপনা দখলের চেষ্টা করছে, সরকারি ও বেসরকারি সম্পত্তিতে আগুন দিচ্ছে, এমনকি বিরোধিতাকারীদের সাধারণ নাগরিকদেরও হত্যা বা লাঞ্ছিত করছে। এখানে একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝা জরুরি। ইরানের বাজারের ব্যবসায়ীরা যে অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তা ছিল সামাজিক ও অর্থনৈতিক দাবি ভিত্তিক। সেই আন্দোলন আলোচনার মাধ্যমে অনেকটাই প্রশমিত হয়েছে, কারণ সরকার নতুন কিছু প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু যেসব সশস্ত্র গোষ্ঠীর কথা ট্রাম্প বলছেন তারা ভিন্ন প্রকৃতির। এরা রাজনৈতিক পরিবর্তনের নামে সহিংসতা ছড়াচ্ছে এবং তাদের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার যোগাযোগের প্রকাশ্য অভিযোগ এসেছে। এই বাস্তবতা উপেক্ষা করে যদি যুক্তরাষ্ট্র আবারও আগ্রাসনের পথে যায়, তবে সেটি শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই হবে না, বরং ইরানকে আরও কঠোর প্রতিক্রিয়ার দিকে ঠেলে দেবে। ট্রাম্পের আত্মবিশ্বাসের আরেকটি উৎস হল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপহরণ। আন্তর্জাতিক আইনের এমন নগ্ন লঙ্ঘন হয়তো তাকে সাময়িকভাবে শক্তিশালী মনে করাচ্ছে, কিন্তু ইরানের ক্ষেত্রে একই কৌশল প্রয়োগ করা যে কতটা বিপজ্জনক তা বোঝার মতো দূরদর্শিতা তার নেই। ভেনেজুয়েলা ও ইরানের মধ্যে ভূরাজনৈতিক সামাজিক পার্থক্য আকাশ পাতাল। ইরান শুধু একটি রাষ্ট্র নয়, এটি একটি আঞ্চলিক শক্তি যার প্রভাব মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘাতে দৃশ্যমান। এই প্রেক্ষাপটে মার্কিন গণমাধ্যমের ভূমিকা আবারও প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। অতীতের মতো এবারও তারা সরকারের সুরে সুর মিলিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। কখনো দাবি করা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা নাকি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। 2009, 2020, 2022 প্রতিবারই এমন গুজব ছড়ানো হয়েছিল এবং প্রতিবারই সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। তেহরান টাইমস একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে এসব দাবির কোনো বাস্তব ভিত্তি নেই, কিন্তু উদ্দেশ্য স্পষ্ট: ইরানি জনগণ ও সেনাবাহিনীর মনোবল দুর্বল করা। ট্রাম্প মনে করেন ইরান এখন ব্যস্ত এবং এটাই আঘাত হানার সুযোগ, কিন্তু বাস্তবতা হলো বর্তমান অস্থিরতা অতীতের অনেক সংকটের তুলনায় ছোট এবং নিরাপত্তা বাহিনী তা সামাল দিতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদেশি হস্তক্ষেপের ইঙ্গিত পাওয়া মাত্রই ইরানি সমাজের বড় অংশ সরকারপন্থী হয়ে ওঠে, অন্তত জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা যখন প্রকাশ্যেই বলেন যে তারা এই অস্থিরতাকে কাজে লাগাতে চান, তখন সেই ষড়যন্ত্র আরও স্পষ্ট হয়ে যায়। নেতানিয়াহুর ক্ষেত্রে বিষয়টি আরও ব্যক্তিগত। তার রাজনৈতিক টিকে থাকা অনেকটাই ইরান বিরোধী অবস্থানের উপর নির্ভরশীল। তিনি হয়তো হিসাব করছেন না যে ইরানি গোয়েন্দা তৎপরতা দিন দিন ইসরায়েলের ভেতরেও গভীর হচ্ছে। তেহরান টাইমসের সূত্র অনুযায়ী ইসরায়েলের ভেতরে এমন মানুষের সংখ্যা বাড়ছে যারা নানা কারণে ইরানের সঙ্গে সহযোগিতা করতে রাজি হচ্ছে। একই সঙ্গে ইরানের ভেতরে মোসাদ এজেন্ট গ্রেপ্তারের ঘটনাও বাড়ছে। এই বাস্তবতা দেখায় যে গুপ্তযুদ্ধের ময়দানেও ইসরায়েল একতরফাভাবে এগিয়ে নেই। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও প্রতীকী দিকটি হল জনমিতিক ও সামাজিক পরিবর্তন। একসময় ইসরায়েল নিজেকে ইহুদি নিরাপদ আশ্রয় হিসেবে উপস্থাপন করত। আজ সেই ধারণা প্রশ্নের মুখে। যুদ্ধ, নিরাপত্তাহীনতা ও ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণে সেখানে অভিবাসন কমছে, বরং অনেকেই দেশ ছাড়ার কথা ভাবছে। এই প্রেক্ষাপটে ইরানি হ্যাকারদের পাঠানো বার্তা, যেখানে ব্যক্তিগত তথ্য দেখিয়ে হুমকি দেওয়া হয়েছে, শুধু সাইবার আক্রমণ নয়, বরং মানসিক যুদ্ধের অংশ।
এটি প্রমাণ করে যে সংঘাত এখন কেবল মিসাইল বা বোমার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তথ্য, মনোবল ও সমাজের ভেতরেও ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে স্পষ্ট হয়ে ওঠে যে ইরানের শত্রুরা যে ভুল হিসাব করছে তা কেবল কৌশলগত নয়, বরং অস্তিত্বগত। তারা ইরানকে দুর্বল ভেবে আঘাত হানতে চাইছে, কিন্তু সেই আঘাতই হয়তো তাদের নিজেদের জন্য নরকের দরজা খুলে দেবে। ইতিহাস বারবার দেখিয়েছে যে শক্তি অহংকারে অন্ধ হয়ে বাস্তবতা উপেক্ষা করে, শেষ পর্যন্ত তাকেই সবচেয়ে বড় মূল্য দিতে হয়। ইরানের ক্ষেত্রে সেই শিক্ষা আরও কঠিন হতে পারে, কারণ এই সংঘাতের পরিণতি শুধু একটি দেশের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা অঞ্চল, এমনকি বৈশ্বিক ব্যবস্থাকেই অস্থিতিশীল করে তুলতে পারে। চীনের ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার J-36 আজ কেবল একটি নতুন যুদ্ধ বিমানের সম্ভাব্য নকশা বা প্রযুক্তিগত সক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আসলে একবিংশ শতাব্দীর সামরিক শক্তির ভারসাম্য, প্রযুক্তিগত আধিপত্য এবং ভূ রাজনৈতিক প্রতিযোগিতার ভবিষ্যৎ দিক নির্দেশনার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। J-36 নামটি এখনও আনুষ্ঠানিকভাবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স দ্বারা প্রকাশিত নয়। তবে বিভিন্ন স্যাটেলাইট ছবি, শিল্পখাত ভিত্তিক লিক, প্রতিরক্ষা বিশ্লেষকদের অনুমান এবং চীনা সামরিক শিল্প কমপ্লেক্সের দীর্ঘমেয়াদী প্রকল্পের ইঙ্গিত মিলিয়ে এটি যে বাস্তব কোনো উন্নয়ন কর্মসূচির প্রতীক তা এখন আর পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ষষ্ঠ প্রজন্মের ফাইটার ধারণাটি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে এটি কেবল আরও স্টেলথ বা আরও দ্রুত বিমান নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ব্যবস্থা যা কৃত্রিম বুদ্ধিমত্তা, মানবযন্ত্র সমন্বয়, নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ, স্পেস ও সাইবার ডোমেইনের সঙ্গে সমন্বিত অপারেশন এবং প্রথাগত ফাইটার ধারণার বাইরে গিয়ে কাজ করবে। চীন এই বাস্তবতাটি খুব গভীরভাবে অনুধাবন করেছে, কারণ তারা দেখেছে যে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের F-22 ও F-35 কেবল প্রযুক্তিগত দিক থেকেই নয়, বরং পুরো যুদ্ধ ডকট্রিন বদলে দেওয়ার মাধ্যমে হিসেবেও কতটা কার্যকর রয়েছে। J-36 নিয়ে যে ধারণা তৈরি হয়েছে তার শিকড় রয়েছে চীনের আগের প্রজন্মের বিমান উন্নয়নের অভিজ্ঞতায়। J-20 মাইটি ড্রাগন যখন প্রথম প্রকাশ্যে আসে তখন পশ্চিমা বিশ্ব এটিকে অনেকটা সন্দেহের চোখে দেখেছিল। প্রযুক্তিগতভাবে অপরিণত, ইঞ্জিন সমস্যায় জর্জরিত এবং মূলত একটি রাজনৈতিক প্রদর্শনী হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে J-20 ধীরে ধীরে একটি কার্যকর পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটারে পরিণত হয়েছে। নিজস্ব WS-15 ইঞ্জিনের দিকে অগ্রসর হয়েছে এবং PLAF এর কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এই অভিজ্ঞতা চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। প্রথমে সন্দেহ, পরে পরিণত হওয়া এবং শেষে প্রতিদ্বন্দ্বীদের জন্য বাস্তব হুমকিতে রূপ নেয়া। J-36 এর ক্ষেত্রেও অনুরূপ একটি পথ অনুসরণ করা হচ্ছে বলে ধারণা করা হয়। তবে এবার চীন শুরু থেকেই ষষ্ঠ প্রজন্মের ধারণাকে সামনে রেখে কাজ করছে, অর্থাৎ পেছনে ছুটছে না, বরং সমান্তরালে বা কিছু ক্ষেত্রে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে। ষষ্ঠ প্রজন্মের ফাইটার বলতে সাধারণভাবে যেসব বৈশিষ্ট্য বোঝানো হয় সেগুলোর মধ্যে রয়েছে আরও উন্নত স্টেলথ, মাল্টি স্পেকট্রাল, লো অবজারভেবিলিটি, সুপার ক্রুজ ক্ষমতা ছাড়াও দীর্ঘস্থায়ী হাইপারসনিক ড্যাশ, অত্যন্ত শক্তিশালী সেন্সর ফিউশন, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সিদ্ধান্ত সহায়তা ব্যবস্থা, ম্যান্ড আনম্যান্ড টিমিং বা লয়াল উইংম্যান ড্রোনের সঙ্গে সমন্বিত অপারেশন এবং ইলেকট্রনিক ও সাইবার ওয়্যারফেয়ারের গভীর সংহতি। J-36 সম্পর্কে যেসব তথ্য ও অনুমান পাওয়া যায় সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় চীন এই প্রতিটি ক্ষেত্রেই অন্তত তাত্ত্বিকভাবে প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় সিস্টেমে চীনের অগ্রগতি এই প্রকল্পকে আলাদা গুরুত্ব দেয়। পশ্চিমা বিশ্লেষকরা বহুবার উল্লেখ করেছেন যে AI ও বিগ ডেটা ব্যবহারে চীন রাষ্ট্রীয় পর্যায়ে যে মাত্রার বিনিয়োগ করেছে তা ভবিষ্যতের সামরিক প্ল্যাটফর্মে দ্রুত ফল দিতে পারে। J-36 এর সম্ভাব্য নকশা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আসে এর এয়ারফ্রেম ও স্টেলথ দর্শনের প্রশ্ন। পঞ্চম প্রজন্মের বিমানে যেখানে প্রধানত রাডার ক্রস সেকশন কমানোর উপর জোর দেওয়া হয়েছে, ষষ্ঠ প্রজন্মে সেখানে শুধু রাডার নয়, ইনফ্রারেড, ভিজুয়াল, অ্যাকোস্টিক এবং ইলেকট্রোম্যাগনেটিক সিগনেচারও একসঙ্গে কমানোর কথা ভাবা হচ্ছে। J-36 এর সম্ভাব্য নকশা যদি সত্যি টেইললেস বা লেজবিহীন কনফিগারেশনের দিকে যায় তবে তা স্টেলথের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হবে, যদিও এর সঙ্গে ফ্লাইট কন্ট্রোলের জটিলতা বহুগুণে বেড়ে যাবে। চীন ইতোমধ্যেই ফ্লাই বাই ওয়ার এবং উন্নত ফ্লাইট কন্ট্রোল অ্যালগোরিদমে যথেষ্ট দক্ষতা অর্জন করেছে, যা এমন নকশাকে আরও বাস্তবসম্মত করে তুলছে।
ইঞ্জিন প্রযুক্তি J-36 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে সবচেয়ে দুর্বল সম্ভাব্য দিক হতে পারে। চীন দীর্ঘদিন ধরে ইঞ্জিন প্রযুক্তিতে পশ্চিমা বিশ্বের তুলনায় পিছিয়ে ছিল, বিশেষ করে উচ্চ থ্রাস্ট, দীর্ঘস্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতার ক্ষেত্র। তবে সাম্প্রতিক বছরগুলোতে WS সিরিজের ইঞ্জিন উন্নয়নে যে অগ্রগতি হয়েছে তা ইঙ্গিত দেয় যে ষষ্ঠ প্রজন্মের জন্য সম্পূর্ণ নতুন প্রজন্মের ভ্যারিয়েবল সাইকেল ইঞ্জিন বা অভিযোজিত ইঞ্জিন নিয়ে কাজ চলছে। এমন ইঞ্জিন একদিকে সুপার ক্রুজ ও উচ্চ গতি দেবে, অন্যদিকে জ্বালানি দক্ষতা ও তাপ নিয়ন্ত্রণে সুবিধা এনে দেবে, যা স্টেলথ বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। J-36 যদি সত্যি এমন কোনো ইঞ্জিন ব্যবহার করে তবে তা চীনের সামরিক বিমান শিল্পের জন্য একটি যুগান্তকারী সাফল্য হবে। অস্ত্র ব্যবস্থার দিক থেকেও J-36 পঞ্চম প্রজন্মের সীমা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য রাখছে বলে ধারণা করা হয়। কেবল এয়ার টু এয়ার বা এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহন নয়, বরং ডাইরেক্টেড এনার্জি ওয়েপন যেমন লেজার বা মাইক্রোওয়েভ অস্ত্রের সীমিত ব্যবহার কিংবা অত্যন্ত দীর্ঘ পাল্লার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ব্যবহারের কথা চিন্তা করা হচ্ছে। চীন ইতিমধ্যে PL-15 এবং সম্ভাব্য PL-21 এর মতো দীর্ঘ পাল্লার মিসাইল নিয়ে কাজ করছে, যা পশ্চিমা বিমানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। J-36 এই ধরনের অস্ত্রকে আরও উন্নত সেন্সর ও নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে একটি শুটার সেন্সর বিভাজিত যুদ্ধ পদ্ধতি চালু করতে পারে, যেখানে বিমানটি নিজে লক্ষ্য দেখাতে না পেলেও নেটওয়ার্কের অন্য কোনো উপাদান থেকে তথ্য নিয়ে আঘাত হানতে সক্ষম হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা J-36 এর ক্ষেত্রে শুধু সহায়ক নয়, বরং কেন্দ্রীয় বলে ধারণা করা হয়। ষষ্ঠ প্রজন্মের ফাইটারে পাইলটকে আর একা সব সিদ্ধান্ত নিতে হবে না, বরং AI রিয়েল টাইমে যুদ্ধক্ষেত্রে বিশ্লেষণ করবে, হুমকি অগ্রাধিকার নির্ধারণ করবে, সম্ভাব্য কৌশল সাজেস্ট করবে এবং প্রয়োজনে স্বয়ংক্রিয়ভাবে কিছু প্রতিরক্ষামূলক বা আক্রমণাত্মক ব্যবস্থা চালু করবে। চীনের সামরিক চিন্তায় ইন্টেলিজেন্টাইজড ওয়ারফেয়ার ধারণাটি ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে, যেখানে যুদ্ধ কেবল তথ্য নয় বরং বুদ্ধিমত্তার প্রতিযোগিতা। J-36 এই ধারণার একটি আকাশ ভিত্তিক বাস্তব রূপ হতে পারে। ম্যানড আনম্যানড টিমিং এর প্রশ্নে J-36 সম্ভবত একটি কমান্ড প্ল্যাটফর্মের ভূমিকাও পালন করবে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে একাধিক লয়াল উইংম্যান ড্রোন, যারা নজরদারি, ইলেকট্রনিক জ্যামিং, ডিকয় এমনকি সরাসরি আক্রমণ চালাতে সক্ষম হবে। এতে করে মূল বিমানের ঝুঁকি কমবে এবং সামগ্রিক অপারেশনাল নমনীয়তা বাড়বে। চীন ড্রোন প্রযুক্তিতে যে ব্যাপক বিনিয়োগ করেছে, বিশেষ করে ঝাঁকবদ্ধ ড্রোন বা সোয়ার্ম টেকনোলজিতে, তা J-36 এর এই ধারণাকে আরও বাস্তবসম্মত করে তোলে। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে J-36 এর গুরুত্ব অপরিসীম। এটি শুধু যুক্তরাষ্ট্রের ষষ্ঠ প্রজন্মের NGAD বা ইউরোপীয় ভবিষ্যৎ যুদ্ধবিমানের প্রতিদ্বন্দ্বী নয়, বরং এশিয়া প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দেওয়ার সম্ভাব্য হাতিয়ার। তাইওয়ান প্রণালী, দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগরের মতো সংবেদনশীল অঞ্চলে যদি চীন এমন একটি প্ল্যাটফর্ম মোতায়েন করতে সক্ষম হয়, তবে তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কৌশলগত পরিকল্পনায় বড় পরিবর্তন আনবে। এই প্রেক্ষাপটে J-36 কেবল একটি বিমান নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। চীন শুধু অনুসরণকারী নয়, বরং ভবিষ্যতের যুদ্ধের নকশাকার হতে চায়। তবে এই সম্ভাবনার মাঝেও বাস্তব সীমাবদ্ধতা ও প্রশ্ন রয়ে যায়। প্রযুক্তিগত জটিলতা, বিশাল খরচ, দীর্ঘ উন্নয়ন সময় এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা সব মিলিয়ে J-36 কতটা সফল হবে তা এখনও অনিশ্চিত। ষষ্ঠ প্রজন্মের ধারণাই এমন যে এটি সম্ভবত 2035 বা তার পরে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে। এর মধ্যে প্রযুক্তির দ্রুত পরিবর্তন অনেক পরিকল্পনাকে অপ্রাসঙ্গিক করে দিতে পারে। তাছাড়া অত্যন্ত জটিল সিস্টেম মানেই রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের বাড়তি চ্যালেঞ্জ, যা যুদ্ধকালীন প্রস্তুতিকে প্রভাবিত করতে পারে। সবশেষে বলা যায় J-36 চীনের সামরিক উচ্চাকাঙ্ক্ষার এক প্রতীক, যা প্রযুক্তি, কৌশল এবং ভূ রাজনীতির সংযোগ স্থলে দাঁড়িয়ে আছে। এটি এখনও অনেকটাই কল্পনা ও অনুমানের উপরে দাঁড়িয়ে থাকা একটি প্রকল্প, কিন্তু চীনের আগের অভিজ্ঞতা দেখিয়েছে যে এই ধরনের কল্পনাগুলো সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবে রূপ নেওয়ার ক্ষমতা রাখে। J-36 যদি সত্যি সফলভাবে বাস্তবায়িত হয়, তবে তা শুধু একটি নতুন যুদ্ধ বিমান নয়, বরং আকাশ যুদ্ধের ধারণাকেই নতুন করে সংজ্ঞায়িত করতে পারে, যেখানে মানুষ, যন্ত্র, ডেটা এবং বুদ্ধিমত্তা একসঙ্গে মিলে যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তারেক রহমান দেশে ফেরার পর দেশের রাজনীতির দৃশ্যপট অনেকটা বদলে গেছে। বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত। এর প্রভাব পড়ছে দেশের সিভিল মিলিটারি প্রশাসনের নিরপেক্ষতার উপর। বাংলাদেশের আমলাতন্ত্র সবসময় ক্ষমতাসীন দলের ইচ্ছার উপর পরিচালিত হয়, ফলে দেশে পেশাদার আমলাতন্ত্র গড়ে ওঠেনি।
এরশাদ হাসিনা সহ সব স্বৈরশাসকের আমলারা স্বৈরতন্ত্রকে সমর্থন দিয়ে আসছে। অনেক ক্ষেত্রে প্রশাসনিক শৃঙ্খলা পর্যন্ত ভেঙে পড়েছে। আগামী নির্বাচনের আগে প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনে দেশের প্রশাসন যন্ত্র হয়ে পড়েছিল পুরোপুরি দলদাস। সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছিল আওয়ামী পরিবার ও ছাত্রলীগের রাজনীতিতে সংশ্লিষ্টতার ভিত্তিতে। আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের আগে যারা নিয়োগ পেয়েছিলেন বা উচ্চ পদে ছিলেন তাদের চিহ্নিত করে অবসরে পাঠানো হতো, কিংবা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করে রাখা হতো। বিএনপি জামাতপন্থী হিসাবে ট্যাগ দিয়ে অনেক নিরপেক্ষ ও পেশাদার কর্মকর্তার চাকরি জীবনের ইতি ঘটেছে। ফলে হাসিনার দুঃশাসনের অবসান হলেও প্রশাসন যন্ত্রের বড় অংশের নিয়ন্ত্রণ থেকে যায় আওয়ামীপন্থী বা আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া আমলাদের হাতে। অপরদিকে আওয়ামী লীগ আমলে যারা কোনো দায়িত্বে ছিলেন না কিংবা পদোন্নতি বঞ্চিত হয়ে একই পদে বছরের পর বছর ছিলেন, তাদের একসাথে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ অনেক পদে বসানো হয়। কিন্তু এই আমলাদের ছিল না প্রশাসন পরিচালনার কোনো অভিজ্ঞতা। ফলে প্রশাসনে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। আমলারা এখন ছুটছেন কিভাবে পদোন্নতি কিংবা গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসা যায়। প্রশাসনের এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে আওয়ামীপন্থী আমলারা দায়িত্ব পালন করছেন। অপরদিকে বিএনপিপন্থী আমলারা দ্রুত পদ পদবি পাওয়ার জন্য একে অপরকে আওয়ামী সুবিধাভোগী কিংবা জামাতপন্থী আখ্যা দিয়ে পরস্পরকে ঘায়েল করার চেষ্টা করে যাচ্ছেন। এতে প্রশাসনে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার প্রশাসনের উপর তেমন কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি, কিন্তু এই প্রশাসন দিয়ে আগামী নির্বাচন সম্পন্ন করতে হবে। হাসিনার পতন ও পলায়নের পর দেশে প্রধান রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি। সাধারণভাবে ধরে নেওয়া হয় আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারে বিএনপি। ফলে সুবিধাভোগী আমলারা রাজনৈতিক পরিচয় সামনে আনার চেষ্টা করছে। এর মধ্যে অতি উৎসাহী কিছু কর্মকর্তা এখন বিএনপির সভা সমাবেশে যোগদান করছেন বলে অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা এখনও শুরু হয়নি। মাঠ প্রশাসনকে এখনও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য পরীক্ষা দিতে হয়নি। এর মধ্যে স্থানীয় বিএনপি প্রার্থীদের সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছে অন্য রাজনৈতিক দলগুলো। এমন অভিযোগের কিছু প্রমাণ পাওয়া গেছে। এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ খুব স্পষ্টভাবে অভিযোগ করেছেন প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নানা সুবিধা দেওয়ার অভিযোগ করছেন তিনি। মনোনয়নপত্র বাছাইয়ের দিনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে জেলা প্রশাসকরা বিএনপির প্রার্থী ও অন্য দলের প্রার্থীদের এক এক রকম আচরণ করছেন বলে অভিযোগ উঠেছে। উদাহরণ হিসাবে ফেনী জেলা প্রশাসক বিএনপির প্রভাবশালী নেতা আব্দুল আওয়াল মিন্টুর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের কাগজপত্র না থাকলেও শুধু আবেদন করেছেন বলে হলফনামা দেয়ায় তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। অপরদিকে কুড়িগ্রামে জামাত প্রার্থী মাহবুবুল আলম সালেহি নাগরিকত্ব পরিত্যাগের আবেদন সহ আরও কিছু প্রমাণ দিলেও তার মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন। বিশ্লেষকরা বলছেন এই প্রার্থীরা হয়তো আপিল করলে নির্বাচন করার সুযোগ পাবেন, কিন্তু এভাবে দলীয় পরিচয়ের ভিত্তিতে মনোনয়ন বাতিল বা গ্রহণ করার নীতি জনগণের মাঝে ভুল বার্তা যাচ্ছে। প্রশাসনের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যেহেতু বিএনপি বড় দল এবং আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে, প্রশাসন এই কারণে বিএনপির পক্ষে গেছে। ফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে। এতে নির্বাচনের যে লেভেল প্লেয়িং ফিল্ড তা আর কার্যকর হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রশাসনের একদিকে হেলে পড়ার এই অভিযোগ শুধু নির্বাচন নয়, দেশের রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। অতীতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠায় নির্বাচন বর্জন সহ বড় ধরনের আন্দোলনের ঘটনাও ঘটেছে। আমলারা সরাসরি রাজনৈতিক দলকে সমর্থন করে জনতার মঞ্চ পর্যন্ত গড়ে তুলেছিলেন। আওয়ামী লীগের সমর্থনের আমলাতন্ত্রের মধ্যে যে নৈরাজ্য তৈরি করা হয়েছিল তার প্রভাব এখনও রয়ে গেছে। এখনও প্রশাসন স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আগামী নির্বাচনে প্রশাসন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে তাহলে দেশে বড় ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হতে পারে। এক্ষেত্রে নির্বাচন কমিশন ও প্রধান রাজনৈতিক দল বিএনপিকে ভূমিকা পালন করতে হবে, কারণ প্রশাসনের মধ্যে বিশাল একটি অংশ এখন অতি বিএনপি সাজার চেষ্টা করছে। বিএনপির রাজনৈতিক নেতৃত্ব নিশ্চয়ই প্রশাসনকে এমন কোনো নির্দেশনা দেয়নি যে তাদের পক্ষে কাজ করতে হবে। এরা অতি উৎসাহী হয়ে বিএনপি সাজার চেষ্টা করছে।
হচ্ছে। নিজেদের পেশাগত নিরপেক্ষতা বজায় না রেখে বিএনপির স্থানীয় নেতাদের স্বার্থ রক্ষার চেষ্টা করতে পারে। এতে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রধান চাওয়া হবে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করা। কারণ নির্বাচনের ফলাফল কেমন হতে পারে তা অনুমান করা কঠিন নয়, বরং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে যে সরকার গঠিত হবে তারা অনেক বেশি স্থিতিশীলতার সাথে দেশ পরিচালনা করতে পারবে। কিন্তু প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তার কারণে নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সে সরকার শুরুতেই নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে একবার প্রশ্ন উঠলে নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হতে পারে। এ কারণে প্রশাসনের ব্যাপারে সরকার ও নির্বাচন কমিশনের কঠোর অবস্থান গ্রহণ করা জরুরি। নির্বাচন ভণ্ডুল করার জন্য ফ্যাসিবাদী শক্তি নানাভাবে তৎপর রয়েছে। প্রশাসনের দলবাজির কারণে তা আরও সহজ হয়ে উঠতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থানের আগে বিভিন্ন পেশার মানুষ শেষ দিকে এই আন্দোলনে শরিক হয়েছিল, কিন্তু সচিবালয়ে আমলারা প্রকাশ্য রাজপথে এই আন্দোলনের প্রতি সমর্থন দেখানোর সাহস দেখায়নি। অথচ হাসিনার পতনের পর এই আমলারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়েছে। 5ই আগস্টের পর সবাই বিএনপি ও জামাতপন্থী সেজে একের পর এক পদোন্নতি নিয়ে গুরুত্বপূর্ণ পদে বসেছেন। তারেক রহমান দেশে ফেরার পর এরা আবার বিএনপি সেজে নানা ভবিষ্যতে আখের গুছানোর পরিকল্পনা করছেন। বিশ্লেষকরা বলছেন অতি উৎসাহী এই সরকারি কর্মকর্তাদের কারণে পুরো নির্বাচন কার্যক্রম প্রশ্নবিদ্ধ হতে পারে। এবার মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ধারণা করা হচ্ছে ভোটের পরিবেশ সুষ্ঠু থাকলে ভোটদানের হার সর্বকালের রেকর্ড ছাড়াতে পারে। এমন পরিস্থিতিতে যে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা কারচুপির চেষ্টা করা হলে বড় ধরনের সহিংসতা সৃষ্টি হতে পারে। এছাড়া পতিত শক্তির চেষ্টা থাকবে নির্বাচন বানচাল করার। প্রশাসন নিরপেক্ষ না থাকলে সে সুযোগ নিয়ে তারা অস্থিরতা সৃষ্টি করতে পারে। প্রশাসন যাতে স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে তা নিশ্চিত করতে এখন রাজনৈতিক দলগুলোকে ভূমিকা পালন করতে হবে। সরকারকে হতে হবে কঠোর। তারেক রহমানকে স্পষ্টভাবে বার্তা দিতে হবে প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকা তারা দেখতে চান না। মনে রাখতে হবে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এলে দেশ এক ভয়াবহ অস্থিরতার মধ্যে পড়ে যাবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।